এই কফি শপের অনার তার ফ্যামিলি নিয়ে জীবনের সোনালী সময় পার করছিল, কিন্তু হঠাৎ তার জীবনে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। চিফ কারো চেহারার সাথে মিল থাকার কারণে তার লাইফ হয়ে ওঠে পুরোপুরি হেল। অতীত জীবনে জড়িয়ে থাকা কিছু লোক এসে তার লাইফকে পুরোপুরি শেষ করতে থাকে, কিন্তু ফাইনালি সে তাদেরকে কিভাবে শেষ করে তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিও। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া দুমদুমার অ্যাকশন মুভি লিওর কথা। তো চলো আজ কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এলসি ইউনিভার্সের থার্ড মুভি লিওর এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা ভারতের তামিলনাড়ুর এক বাড়িতে দুর্ধর্ষ হামলার দৃশ্য দেখতে পাই। কিছু লোক সেই বাড়িতে ঢুকে কয়েকজনকে মেরে ফেলে, একজন বৃদ্ধ লোককেও বন্ধ করে রেখেছিল। ফাইনালি তাকেও তারা হত্যা করে বসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সন্ত্রাসীগুলো আসলে কারা, আর তাদের এই খুন খারাপই আসল কাহিনী কি? এসব প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারব। এর পরের সিনে আমরা সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতি দেখতে পাই। হিমাচল প্রদেশের এক গ্রামে হঠাৎ বন থেকে একটা হায়না এসে মানুষের উপর আক্রমণ করতে থাকে। গ্রামের সব মানুষ যখন প্রচন্ড ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, তখন হায়নাও প্রচুর মানুষকে আক্রমণ করে জখম করে দেয়। ঠিক তখনই পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফরেস্ট রেঞ্জাররা হায়নাকে রেস্কিউ করার জন্য চলে আসে, কিন্তু তারা সবাই মিলে তার কিছুই করতে পারছিল না। এছাড়াও একের পর এক মানুষকে হায়নার হাতে গুরুতর জখম হয়ে যাচ্ছিল। এখন এই অবস্থায় ফরেস্ট রেঞ্জার যোশী তার অ্যানিমেল রেস্কিউ বন্ধু পার্থিবানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। পার্থি তখন তার ছেলেকে স্কুলের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছিল, যেখানে যোশীর ফোন পেয়ে সে সাথে সাথেই হায়নাকে রেস্কিউ করার জন্য রাজি হয়ে যায়। এরপর তার ছেলেকে নিয়ে সে ওই সোসাইটিতে চলে যায় যেখানে হায়নারা আক্রমণ করে যাচ্ছিল। পার্থি সিদ্ধার্থকে তার গাড়িতে বসিয়ে রেখে কাজ শুরু করে দেয়। প্রথমেই সে পাশের স্কুলের সব ছাত্রছাত্রী এবং টিচারদেরকে স্কুলের ভিতরে ঢুকতে বলে। এরপর স্কুলের গেট বন্ধ করে দেওয়া হলে সে হায়না গেট পার করে মানুষের উপরে হামলা করতে চায়, কিন্তু প্রার্থী দেয়ালের উপর দাঁড়িয়ে মারাত্মক এক টেকনিকের সাহায্যে বরফের উপরে বিস্ফোরণ ঘটাতে থাকে। এর কারণে হায়না কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেলেও পরক্ষণে ঘটে যায় এক বিপত্তি। স্কুলের 3 স্টুডেন্ট হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে এলে হায়না তাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়, কিন্তু পাথি তখন দেয়ালের উপরে থেকে লাফিয়ে পড়ে হায়নার মনোযোগ নিজের দিকে নিয়ে যায়। এবার সে হায়না তার উপর আক্রমণ করতে এলে সেই সুযোগে ওই স্কুল ছাত্রীরা স্কুলে ঢুকে পড়ে। এরপর শুরু হয় মানুষ আর হায়নার সরাসরি লড়াই। পার্থির উপরে হায়নার আক্রমণের চেষ্টা করলেও সে দারুণ স্কিলের সাহায্যে তার আক্রমণ এড়িয়ে চলতে। এই অবস্থাতেই সে যোশীকে ট্রাঙ্কুলায়ার গানের সাহায্যে হায়নাটিকে অজ্ঞান করে দিতে বলে। এদিকে পার্থির উপর সে হায়নাটা বেশ কয়েকবার আক্রমণ করতে এলেও সে প্রতিবারই তাকে লাথি মেরে ফেলে দেয়। অন্যদিকে যোশী তার ট্রাঙ্কুলাইজার গান নিয়ে এলেও সে বন্দুক জ্যাম হয়ে যাওয়ার কারণে সেটা ফায়ার হয় না। তাই পার্থী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার গাড়িতে থাকা বর্ষার মাধ্যমে সে হায়নাকে অজ্ঞান করার সিদ্ধান্ত নেয়। তার কথায় যোশী ট্রাঙ্কুলারাইজারটি সিদ্ধার্থের কাছে দিলে সে সেটাকে জুতার ফিতা দিয়ে বর্ষার সাথে বেঁধে নিখুঁতভাবে তার বাবার দিকে ছুড়ে দেয়। মানে যেমন সাহসী ভাবে তেমনি তার স্কিল ছেলে। পার্থী দ্রুত লাফ দিয়ে সে বর্ষা ক্যাচ করে নেয় এবং সেটার সাহায্যে ফাইনালি হায়নাটাকে অবশ করতে সক্ষম হয়। মুহূর্তের মধ্যে সেই হিংস্র হায়না ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এভাবে পার্থী জীবন বিপন্ন করে হিংস্র প্রাণীর মোকাবেলা করে সবার জীবন বাঁচিয়ে নেয়। পিঠের রক্তাক্ত জখম নিয়েও এই ঘটনার জন্য সে কোনো ক্রেডিট না নিলে ফরেস্ট অফিসাররা তার সব ক্রেডিট নিয়ে নেয়, আর পার্থীরও তাতে আপত্তি থাকে না, কারণ পাবলিক অ্যাটেনশন তার একেবারেই পছন্দ না। যাই হোক, এ প্রার্থী হচ্ছে একদম সাদাসিধে ও নির্বাচন মানুষ। তার স্ত্রী সাত্তিয়া, ছেলে সিদ্ধার্থ এবং মেয়ে চিন্তাকে নিয়ে তার সুখের সংসার। নিজের কফি শপ থেকে যা হাই করে তা দিয়ে খুব ভালোভাবে নিজেদের লাইফ এবং ছেলে মেয়েদের পড়াশোনা চলে যায়। স্ত্রী আর সন্তানদের পাশাপাশি বন্যপ্রাণীদের প্রতিও তার বিশেষ একটা টান আছে, তাই সে নিজের সন্তানদের মতোই রেস্কিউ করার পর সব প্রাণীর যত্ন নেয়। কিছুদিন আগে রেস্কিউ করা হায়নাটিকেও সে ধীরে ধীরে পোষ বানিয়ে তার নাম রেখে দেয় সুব্রমণি। ধীরে ধীরে পরিবারের সবার সাথেও সুব্রমণিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিকে মুভির শুরুর সিনে আমরা যে সন্ত্রাসীগুলিকে দেখেছিলাম, এবার তারা রিভিল হয় যে এরা সবাই আসলে প্রফেশনাল ডাকাত। শুরুর সিনে তারা যে লোকটাকে হত্যা করেছিল তিনি ছিলেন এই শহরের কালেক্টর। তাকে নির্মমভাবে খুন করার পর তার বাড়ির সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। তবে তাতেই তারা ক্ষান্ত হন, বরং এবার তারা এক নির্জন রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি শুরু করে। প্রথমে তারা সেই রাস্তা দিয়ে আসা একটা বাইকের উপর ঢিল মেরে বাইকটাকে মাটিতে ফেলে দেয়। তারপর তো তারা একটা আস্ত গাড়িকেই পুরোপুরি উল্টিয়ে ফেলে। লোকটার কাছ থেকে তারা এটিএম কার্ড পেয়ে তাকে এটিএম এর পিন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে এটিএম এর পিন দিতে না চাইলেই ডাকাতদের একজন তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা গাড়িটিকে ঠেলে পাহাড়ের নিচে ফেলে দেয়। পরের দিন সকালে প্রার্থী এই খুনের খবর পায় তার বন্ধু যোশীর কাছ থেকে। যোশীর আমন্ত্রণে সে যখন পাখি চোরাচালানকারীদের কাছ থেকে উদ্ধার করা বিড়াল এক পাখিকে দেখতে চায়, তখন সে ওই পাখির ট্রিটমেন্ট করার জন্য ভেটেরিনারি ডাক্তারকে ডেকে আনতে বলে। কিন্তু যোশী জানায় যে গত রাতে তাদের ভেটেরিনারি ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে পরক্ষণেই তার কাছ থেকে ফোন আসলে সে জানতে পারে যে ডক্টরের মৃত্যুটা ছিল একটা খুন, অর্থাৎ তাকে গুলি করে খুন করা হয়েছে। এর মানে গত রাতে রাস্তায় যে ব্যক্তি ডাকাতদের হাতে খুন হয়েছিল সে হচ্ছে এই ডক্টর। এখন এই সব কিছু শুনে প্রার্থী কেমন যেন চিন্তায় পড়ে দেয়। এই শহরে এমন খুন খারাপের কথা আগে তো কখনো শোনা যায়নি,
কিন্তু পার্থী ওদো কি ভেবেছিল সেদিন রাতে সে নিজেও এই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। রাতের বেলা সে প্রত্যেক দিনের মতো নিজের কফি শপ বন্ধ করে তার মেয়ের সাথে মিউজিকের তালে তালে নেচে যাচ্ছে। হঠাৎ সেই ডাকাত দলের সবচেয়ে সাইকো টাইপের ছেলেটা তার কফি শপে এসে ঢুকে পড়ে। পার্থী তাকে সব বন্ধ থাকার কথা জানালেও সে তার জন্য চকলেট কফি আনার অর্ডার দেয়। পার্থী কিন্তু বুঝে গিয়েছিল যে এই ছেলেটা একটা ডাকাত, কারণ তার পকেটের রিভলভারটা ইতিমধ্যে তার চোখে পড়েছিল। তাই সে নিজের সব টাকা এনে তার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তবুও ছেলেটা তাকে কফি আনার কথা বলতেই থাকে। এরপর হঠাৎ সে তার দোকানের নারী কর্মচারী শ্রুতিকে জিম্মায় নিয়ে আনে। শ্রুতি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকলে পার্থী তার মেয়ে চিন্টুকে এক কোণে চুপচাপ বসে থাকতে বলে। এরপর সে ওই ছেলের জন্য কফি বানাতে শুরু করে, কারণ এই মুহূর্তে কিছু করতে চাইলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এই সাইকো ছেলেটা ইতিমধ্যে শ্রুতির গায়ে হাত দেওয়া শুরু করে। পরক্ষণে ডাকাত দলের বাকিরা এসেও দেখতে পায় যে পার্থী ইতিমধ্যে টাকাগুলো টেবিলে রেখে দিয়েছে। এখন তাদের উদ্দেশ্য তো ডাকাতি করা, তাই কাজ হয়ে গেছে বিদায় ডাকাতের সর্দার সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে আসতে বলে। কিন্তু ওই ছেলের মনে ছিল অন্য মতলব। দোকানের ভিতরে সিসিটিভি থাকায় সে পার্থী সহ সবাইকে খুন করার সিদ্ধান্ত নিচ্ছিল। এবার পার্থী এই কথা শুনতে পাওয়ার পরেই কফি আনার ভান ধরে হঠাৎ গ্লাস দিয়ে ছেলেটার মাথায় বাড়ি মারে। তারপরে বাকিরা এসে তার উপর হামলে পড়লে সে তাদেরকে চরম দোলায়। এখানে তার ফাইটিং স্কিল দেখে তোমাদের মনেও চরম আনন্দ পাওয়ার কথা, কারণ ডাকাতদের আচরণ ছিল প্রায় আগুন ধরিয়ে দেওয়ার মতো। যাই হোক, পার্থী কিন্তু সেই ডাকাতদের সবাইকে প্রচন্ড কেলায়, কিন্তু সেটা করতে গিয়ে তার কফি সহ পুরোপুরি লন্ডভন্ড হতে থাকে। এর উপরে ওই সাইকো ছেলেটা তার পিছে আঘাত করলে সে কিছুটা আহত হয়, কিন্তু পরক্ষণেই সে আবার ওই সবাইকে রামদোলায় দিতে থাকে। কিন্তু হঠাৎই ওই ডাকাতের সর্দার শ্রুতিকে ছুরির মুখে জিম্মি করে নেয়। এবার ডাকাতের লিডার সেই সাইকোকে অর্ডার দেয় যে যাতে সে পার্থীকে খতম করে ফেলে, কিন্তু এই ছেলেটা তাকে কিছু না করে হঠাৎ চিন্টুর দিকে এগিয়ে যায়। নিজের মেয়ের উপরে হামলা হতে যাওয়া দেখে পার্থী কেমন যেন পাগল হয়ে যায়। তাই দ্রুত গতিতে সে কারাতে স্টাইলে ডিপাজি দিয়ে পরে থাকা রিভলভারটি কুড়িয়ে নেয়। তারপর সে একে একে প্রত্যেকটা ডাকাতকে একেবারে হেডশট দিয়ে খতম করে ফেলে। বাইরে ভাই, পার্থী যেভাবে সব গ্যাংস্টারকে একের পর এক নিখুঁত হেডশট দিয়ে হত্যা করেছে সেটা দেখে যেন মনে হয় সে একজন শার্ট শুটার, কিন্তু সে তো কেবল এক কফি শপ ওনার। তাহলে এই স্কিল সে পেলো কি করে? সবাইকে খতম করার পর সে নিজেও আবার কান্নায় ভেঙে পড়ে, কারণ সে কোনোদিন ভাবতে পারেনি যে কাউকে সে এভাবে হত্যা করবে। যাই হোক, পরের দিন পুলিশ সেখানে এসে সমস্ত ডেড বডি উদ্ধার করে ফেলে। এছাড়াও নিয়ম অনুসারে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়, কারণ আদালতে নির্দোষ প্রমাণ না অবধি তার বিরুদ্ধে কেস চলতেই থাকবে। ওদিকে মরা গ্যাংস্টারদের একজন স্ত্রী শপথ নেয় যে সে তার স্বামীর সাথে এই কাজ যে করেছে তাকে চিতায় না চড়িয়ে সে নিজের স্বামীর চিতাও আগুন দেবে না। এদিকে আদালতে বেশ কয়েকদিন ধরে প্রার্থীর মামলা শুনানি চললে বিপক্ষের উকিল যখন সন্দেহ প্রকাশ করে যে কিভাবে প্রার্থী এত নিখুঁতভাবে সবার মাথা টার্গেট করলো, যার কারণে তাকে আবার শুটিং টেস্ট দিতে হয়, আর সেখানেও সে পারফেক্টলি প্রত্যেকটা টার্গেট হিট করে বসে। এরপরে আদালত থেকে জানতে পারে যে প্রার্থী যাদেরকে মেরেছে তাদের সবার বিরুদ্ধে অন্তত 50টার উপরে মামলা, অর্থাৎ এরা সবাই মারাত্মক লেভেলের গ্যাংস্টার, যাদেরকে মেরে প্রার্থী এই সমাজেরই উপকার করেছে। এছাড়াও সে কেবল নিজের এবং তার মেয়ের ডিফেন্স করারই চেষ্টা করেছে। এছাড়া তার উকিল এটাও বলে যে ব্যক্তি কিছুদিন আগে নিজের জীবন পরোয়া না করে হায়না রেস্কিউর মতন কাজ করে এত মানুষের জীবন বাঁচিয়ে সে বিনা কারণে কেন মানুষকে হত্যা করবে। এসব বিবেচনা করার পর আদালত প্রার্থীকে বেকসুর খালাস দিয়ে দেয়, এমনকি সরকার থেকে তাকে সম্মাননা দেওয়ার কথা বলা হয়। তবে এই দুঃসময় কেটে গেলেও প্রার্থী আর নিজের আগের জীবন সহজে ব্যাক করতে পারে না। সাদাসিধে মানুষ থেকে সে এখন পুরো দেশের এক ফেমাস ব্যক্তি। দেশের সমস্ত খবরের কাগজে তার নাম ছাপা হয়। সে নিজেও এই দুর্ঘটনার ট্রামা থেকে সহজে বের হয়ে আসতে পারছে না। এই ঘটনা ঘটার পর থেকেই প্রায় 10 দিন অবধি সে ঘরের মধ্যে বসে কোয়ারেন্টাইন সময় কাটায়। এই কয়েকদিনে সে নিজের কফি শপ পর্যন্ত খুলতে পারেনি। তবে শেষমেশ তার স্ত্রীর কথায় সে তাদেরকে নিয়ে বাজার করতে যায়। প্রার্থী এখন এতটাই ফেমাস যে আশেপাশের সব মানুষ তাকে সালাম দিচ্ছে। হঠাৎ বাজার করতে করতে তার কাছে একজন পুলিশ অফিসারের ফোন আসে। অফিসার তাকে জানায় যে গোপন ইনফরমেশন অনুসারে একদল গ্যাংস্টার তার উপর প্রতিশোধ নিতে তাকে মারতে আসছে। এরপর অফিসারের কথা শেষ না হতেই হঠাৎ পিছন থেকে কেউ একজন তার গলায় ফাঁসি লেগে। ঠিক সেই সময় সাত্তিয়া, সিদ্ধার্থ এবং চিন্টু তখন বাজারের অন্য এক কোনায় প্রায় দম বন্ধ অবস্থাতেই প্রার্থী তাকে পিছন থেকে চেপে ধরে। লোকটা ছুরি দিয়ে তাকে আঘাত করতে সক্ষম হয়। এরপর সে নিজেকে ছাড়িয়ে ফেলে তাদের সাথে শুরু করে এক বিশাল ফাইট। এবার প্রায় 15 থেকে 20 জন লোক মিলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালালেও সে সবাইকে মেরে কিমা বানাতে থাকে। বাইরে ভাই, এই লেভেলের অ্যাকশন সিনগুলো যে কোনো বলিউড অ্যাকশন সিনকে অনায়াসে হারিয়ে দিতে পারে। যাই হোক, প্রার্থীর উপরে অনেক আঘাত করার চেষ্টা করলেও তার গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারেনি। উল্টো একজন এসে তাকে মারতে সক্ষম হলে সে আবার পুরো খেপে গিয়ে তার ছুরি দিয়ে সবাইকে শেষ করতে থাকে। শেষে গ্যাংস্টারদের লিডারও তাকে মারতে আসলেও সেও তার হাতে রামদোলাই খায়। এবার ততক্ষণে সাত্তিয়া অন্য জায়গা থেকে ছুটে এসে দেখতে পায় যে প্রার্থী সব গ্যাংস্টারদেরকে মেরে হালুয়া বানিয়ে দিচ্ছে। সে প্রার্থীর এমন ভয়ানক চেহারা দেখে পুরো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার মধ্যে এক মনস্টার জেগে উঠেছে, যেটা আজ পর্যন্ত সে কোনোদিনই দেখেনি। যাই হোক,
ফাইনালি সে তাদের সবাইকে আলু হত্যা করে এরপর সোজা চলে যায় পুলিশ স্টেশনে। এবার প্রার্থী নিজের জন্য পুলিশ প্রোটোকলের দাবি জানায়, কিন্তু স্টেশনের এই অফিসার তাকে প্রোটেকশন তো দিতেই চায় না, উল্টো সে তাকে ছোট লোক এবং কফি বিক্রেতা বলে অপমান করতে থাকে। এর মধ্যে আবার প্রার্থীর বন্ধু জোশী এসে তাকে নিয়ে যেতে চাইলে অফিসার তাকেও গালিগালাজ করতে থাকে। এবার প্রার্থী নিজের মেজাজ আর ধরে রাখতে পারে না, তাই সজোরে পুলিশ অফিসারের গলা চেপে ধরে। জোশী সহ স্টেশনের প্রায় সব লোক মিলেও ওই অফিসারের গলা থেকে তার হাত ছাড়াতে প্রচুর ব্যাগ খেতে হয়। লোকটাকে প্রায় আদামরা বানিয়ে প্রার্থী আবার তাকে ছেড়ে দেয়। এরপর জোশী তাকে বলে যে যেহেতু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তাই পুলিশ স্বভাবতই তার প্রোটেকশন দিতে চাইবে না। তার মানে প্রোটেকশন পেতে হলে তার গায়ে আঘাতের চিহ্ন থাকতে হবে, যার কারণে প্রার্থী আবার জোশীর হাতে একটা হাতও তুলে দিয়ে তাকে আঘাত করতে বলে। আর কোনো উপায় না পেয়ে তার বন্ধু জোশী তার পিঠে এক আঘাতের চিহ্ন বসিয়ে দিলে সে সোজাসুজি এরপরে চিহ্ন দেখিয়ে তার কাছ থেকে তারা প্রোটেকশন আদায় করে নিয়ে নেয়। আর লোকাল এসিপিও আঘাতের চিহ্ন দেখার পর তাকে পুলিশ প্রোটেকশন দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই পুলিশ প্রোটেকশনের জন্য যাকে পাঠানো হয় তাকে থেকে তো প্রার্থীর মতন আমারও চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এই লোকটা আর কেউ নয়, বরং কাইথি মুভির সে পুলিশ কনস্টেবল নেপোলিয়ন। ওই মুভিতে প্রায় 40-50 জন পুলিশের জীবন একাই বাঁচিয়েছিল, যার কারণে সেইবার তাকে প্রমোশন দিয়ে একজন হাই র্যাঙ্ক অফিসারও বানিয়ে দেওয়া হয়। আর্থিক প্রোটেকশনের জন্য তাকে পাঠানোর পর সে তাকে দেখে ভাবতে থাকে যে এই মোটা সোটা সহজ সরল টাইপের লোক তাকে কি প্রোটেকশন দেবে। তবুও প্রার্থী তাকে নিজের প্রোটেকশনের জন্য রেখে দেয়। এর পরের দিন অনেকদিন বন্ধ হয়ে থাকা তার কফি শপটা সে খোলে, আবারও নতুন করে সেট আপ করা শুরু করে। কিন্তু হঠাৎ তাদের কাজের ফাঁকে এক লোক তার ছবি তুলে পালিয়ে যায়। এবার সেই লোকটা আবার ওই ছবিটাকে পাঠায় আরেকজনের ফোনে, যার কাছে ছবিটা যায় সে ছিল একজন গ্যাংস্টার। সে প্রার্থীর এই ছবিটা তার বস অ্যান্থনির কাছে নিয়ে তাকে দেখাতে যায়। এই অ্যান্থনি ছিল আরো বড় গ্যাংস্টার, যে প্রতিনিয়ত মানুষ কেটে কুচি করত। তবে প্রার্থীর ছবি দেখেই তার চোখ কপালে উঠলে সাথে সাথে সে একটা পুরাতন ছবির ফ্রেম নিয়ে এসে সেই ফ্রেমের কাজ ভাঙতে শুরু করে। এবার দেখা যায় যে সেই ফ্রেমের ভিতরে রয়েছে প্রার্থীর ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রার্থীর ছবি এদের কাছে কেন? তাহলে প্রার্থী নিজেও কি একজন গ্যাংস্টার? অ্যান্থনি তার ছবি দেখা মাত্রই নিজের অনেকগুলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে এখানে যার ছবি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে লিউ দাস, যে কিনা ছিল এই অ্যান্থনির ছেলে। এমন কাহিনী হওয়ার পর সে তার ভাইকে বলে যে প্রার্থী আসলে লিউ হয় তাহলে তার জন্য 400 লোকও যথেষ্ট হবে না, কিন্তু সে যদি সাধারণ প্রার্থীবান হয় তাহলে 4 জন লোকই তার জন্য এনাফ। এখন কি এই লিও আর এই কাহিনীর মোড় এখানে কিভাবে ঘুরে গেল, এইসব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবার অ্যান্থনি তার সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে সোজা পার্থিবানের শহরে এসে চুপচাপ তার ক্যাফেটেরিয়ায় গিয়ে বসে থাকে। তাকে অনেকক্ষণ ধরে সেখানে বসে থাকতে দেখে শ্রুতি এসে ব্যাপারটা পার্থিবানকে জানায়। পার্থিবান যখন অ্যান্থনির কাছে যায় তখন অ্যান্থনি তার দিকে তাকিয়ে পুরোই অবাক হয়ে পড়ে। তার তীক্ষ্ণ চোখ সে ধরে নেয় যে এটাই হচ্ছে তার ছেলে লিও। কিন্তু এখানে পার্থিবানের চোখে তেমন কোনো এক্সাইটমেন্ট দেখা যায় না, সেজন্য পুরো একজন আননোন লোকের মতোই তার সাথে কথা বলে যাচ্ছিল। তবে পার্থিবানকে টেস্ট করার জন্য অ্যান্থনি আবার তাকে একটা কফি বানিয়ে নিয়ে আসতে বলে। পার্থিবান কফি বানানোর সময় সুগার কতটুকু দেবে জিজ্ঞেস করলে অ্যান্থনি হঠাৎ বলে ওঠে, আরে এই জিনিস তো তুই জানিসই কতটুকু চিনি লাগে। এরপর প্রার্থী আবারও সুগার কিউবের সাইজ জিজ্ঞেস করলে অ্যান্থনি ঠিকই একই কথা বলে। মানে এখানে এমন একটা ভাব যেন প্রার্থী তাকে আগে থেকে চেনে, বিদায় তার ব্যাপারে সে সবকিছুই জানে না। কিন্তু সে তো এমন কোনো কিছুই আসলে বুঝতে পারছিল না। এবার অ্যান্থনি তার পকেট থেকে সিগারেট ব্যাপারে জিজ্ঞেস করে যে পার্থিবান এই ব্র্যান্ডের নাম জানে কিনা। সে না সুযোগ জবাব দিলে অ্যান্থনি বলে ওঠে, এই ডিজলেস ব্র্যান্ডের সিগারেট তো তোর নিজেরই, তুই এই কোম্পানির মালিক লিও। কিন্তু পার্থিবান কিছু বুঝতে না পারে বলে যে ভাই কোনো লিও ফিওকে আমি চিনি না, এছাড়াও তুমি আমাকে কি বোঝাতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। এবার অ্যান্থনি আবারও বলে যে আমি তোকে খুব ভালো করে চিনি, তুই হচ্ছিস আমার ছেলে লিও। সে পার্থিবানকে মাউন্ট ভিউ লজ নামের একটা জায়গায় নিয়ে নিজেকে লিও হিসেবে স্বীকার করতে বলে। কিন্তু তবুও পার্থিবান না সূচক জবাব দিলে অ্যান্থনি যখন হঠাৎ একটা মদের ক্যান বের করে তখন বাড়তি তাকে জানায় যে এই ক্যাফেটেরিয়াতে অ্যালকোহল এলাও না। এই কথা শোনা মাত্র অ্যান্থনি হা করে হাসতে থাকে, কেননা এই মদ ছাড়ালেও কখনো নিঃশ্বাসই নিত না। এরপর তার চোখে ভেসে উঠতে থাকে অনেক বছর আগে সেই ডিউর কথা, যে সবসময় ডিউ থাকতো মদ আর খুনের নেশায়। কিন্তু সে কিনা আজ তাকে বলছে যে নো অ্যালকোহল প্লিজ। মানে অ্যান্থনি পুরোপুরি নিশ্চিত যে পার্থিবান হলো তার হারিয়ে যাওয়া ছেলে লিও। এদিকে অ্যান্থনি চলে যাওয়ার পর পার্থিবান ব্যাপারটা জোশীকেও জানায়। জোশী কিছুটা ইনভেস্টিগেশন করে জানায় যে অ্যান্থনি দাসের লিও দাস নামের একটা ছেলে ছিল, যার চেহারা পুরোপুরি পার্থিবানের সাথে মিলে যায়। ডিজলেস নামে সিগারেট ব্র্যান্ডের মালিক ছিল অ্যান্থনি ও তার ছেলে লিও। কিন্তু তাদের এই সিগারেট ফ্যাক্টরিটা হঠাৎ করেই কেন যেন বন্ধ হয়ে যায়। জোশী পার্থিবানকে ছোটবেলার কথা জিজ্ঞেস করলে সে জানায় সে ছোট থেকে এতিমখানায় বড় হয়েছিল। সেখান থেকে তার সাথে সাত্তিয়ার পরিচয় এবং বিয়ে। আর সাত্তিয়া চাকরির সুবাদেই তারা এই শহরে এসেছিল। পার্থিবান কোনোভাবেই বুঝতে পারছে না যে তার সাথে এইসব কি করতে চলেছে। পরের দিন পার্থিবান তার ক্যাফেটেরিয়া করলে সে আবারও এক লোককে সেখানে বসে থাকতে দেখে, কিন্তু সেই লোকটার কাছে যাওয়ার পরই ওই লোকটা দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তার স্ত্রী সাত্তিয়া যখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বের হচ্ছিল ঠিক তখনই কিছু লোক এসে তার উপর অ্যাটাক করে বসে।
এরা ছিল সেই ডাকাত দলের গ্যাং যাদের 5 জনকে পার্টি গুলি করে মেরেছিল, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। কিন্তু তাদের এক লোক সাত্তিয়ার গায়ে ছুরি বসানোর আগেই কোথা থেকে যেন অ্যান্থনি এসে তার হাত ধরে, এরপর সে লোকগুলোকে মেরে পুরোই কেটে কুচু কুচু করে ফেলে। আর সাত্তিয়ার সামনেই সে একজনের গলা কেটে ফেলে। এরপর সে তার কাছে গিয়ে জানায় যে তোমার স্বামী পার্থিবান হলো আমার ছেলে লিও। যেদিন তুমি জানতে পারবে পার্থিবান একজন খুনি ছিল, সেদিন যেন সে তার সাথে দেখা করতে আসে। এই কথা বলে অ্যান্থনি সেখান থেকে চলে যায়। যাওয়ার পর সাত্তিয়া ঘরে ফিরে আসে। অ্যান্থনি চলে গেলেও তার গাড়ি তখনও তাদের বাড়ির বাইরে দাঁড় করানো ছিল। তার লোকেরা সাত্তিয়া এবং পার্থিবানের পুরো ফ্যামিলিকে ফলো করছিল। সাত্তিয়া পার্থিবানকে ফোন করে এই কথা জানালে সে সিদ্ধার্থকে তার স্কুল থেকে বর্ষা নিয়ে ঘরে ফিরে আসতে বলে, কারণ তার মনে হচ্ছিল যে আবারও তার পরিবারের উপরে অ্যাটাক হতে চলেছে। সিদ্ধার্থ তার স্কুলের কম্পিটিশনে সবসময় বর্ষার জুতে চ্যাম্পিয়ন ছিল। পার্থি তাকে বলে দেয় যদি কাউকে সন্দেহ হয় তাহলে কোনো কিছু না ভেবেই যেন সে বর্ষা নিক্ষেপ করে। সিদ্ধার্থ আগেভাগেই এই ঘরে পৌঁছে গেলে পার্থিব নিজেও ঘরের দিকে রওনা দেয়। যখন সে ঘরের ভিতর ঢুকতে যায় ঠিক তখনই সিদ্ধার্থ বরকে দিয়ে অন্য কেউ ভেবে তার দিকে বর্ষা ছুঁড়ে মারে। সেই বর্ষা পার্থিবানের একেবারে কাঁধের উপর দিয়ে তার শার্টটাকে দেওয়ালের সাথে গেঁথে দেয়। মানে মাত্র 1 ইঞ্চির জন্য পার্থির উপরে চলে যাওয়া থেকে সে বেঁচে ফেলে। এই অবস্থা দেখে সাত্তিয়া হতাশ হয়ে তার উপরে চেঁচামেচি করে দেয়, কারণ এভাবে আতঙ্কে আতঙ্কে তারা আর কতদিনই বা বাঁচবে। এদিকে নেপোলিয়ন ফিরে এলে পার্থি তাকে প্রচুর কথা শোনায়, কাজে সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছে না। এর পরের দিন থেকে সাত্তিয়া আর জোসি দুইজনের পার্থি এবং অ্যান্থনির ব্যাপারে রিসার্চ শুরু করে। সাত্তিয়ার আসলে মনে হচ্ছিল যে পার্থি হয়তো লিও হবে, কেননা তার ভিতর যে অ্যাগ্রেশন দেখা গেছে এবং সে যেভাবে এতগুলো মানুষ খুন করেছে তাতে সন্দেহ হয় হয়তো পার্থি কোনোভাবে লিও হতে পারে। তাই সাত্তিয়া আবার পার্থির সব সার্টিফিকেট আসল কিনা তা যাচাই করতে বাড়ায়। এদিকে সে পার্থিবানকে ফোন করে জানায় অফিসের কাজের ব্যাপারে তাকে হেড অফিসে যেতে হচ্ছে, কিন্তু আদতে সে পার্থিবানের অতীত ব্যাপারে রিসার্চ করতে গিয়েছিল। অন্যদিকে জুসিও লিওর পুরাতন এক সঙ্গী ডি সুজার সাথে জেলে গিয়ে দেখা করে। অনেক বছর আগে যখন লিও মারা গিয়েছিল তখন তার সঙ্গীদের মধ্যে সেই একমাত্র বেঁচে আছে, আর 3 দিন পর তারও ফাঁসি হতে চলেছে। জুসি তার কাছ থেকে লিওর অতীতের ব্যাপারে জানতে চাইলে সে বলতে শুরু করে 1999 সালের ভারতের অন্ধ্রপ্রদেশে দাস অ্যান্ড কোম্পানি নামের বিরাট এক সিগারেট কোম্পানি ছিল, যার মালিক ছিল অ্যান্থনি দাস। এই অ্যান্থনি তার ভাই তামাকের ব্যবসার আড়ালে ড্রাগের বিজনেস সব প্রচুর ইলিগেল ব্যবসা করত। হার্ভার্ড কানাডা থেকে পড়াশোনা করে আসায় সেখানকার ড্রাগ কার্টেলদের সাথে তার পরিচয় ছিল। সে ওই কার্টেলদের কাছ থেকে দোচ্চা ফুল থেকে তৈরি করা ড্রাগস বিক্রি করে লালে লাল হতে থাকে। অ্যান্থনিও হার্ভার্ডের স্বপ্ন ছিল যে তাদের ব্যবসা আরো অনেক বড় হবে, একদিন তারা পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ কার্টেলে পরিণত হবে। এর জন্য অ্যান্থনি নতুন কোনো কাজ শুরু করার আগে জানোয়ার বলে দিত। আসলে অ্যান্থনির ভিতরে এক ধরনের কুসংস্কার কাজ করত এবং সে এই ধরনের কুসংস্কারে অনেক প্রভাবিতও ছিল। তাই প্রথম তো সে কেবল পশু বলি দিত, তবে ধীরে ধীরে তার একমাত্র নেশা হয়ে ওঠে নরবলি দেওয়া। ওদিকে অ্যান্থনির ছেলে লিওর দায়িত্ব ছিল তার ব্যবসার ডার্ক সাইডে সামলানো। বিজনেসে কোনো সমস্যা দেখা দিলে সে নিজেই তার সমাধান করতে যেত। এমনকি একদিনে প্রায় 2000 কেজি ড্রাগস পুলিশের চেকপোস্টে ধরা পড়লে সেখানে সে নিজে গিয়ে হাজির হয়। এরপর সে সেখানকার সমস্ত পুলিশকে রামদোলায় দিতে সব ড্রাগস ফিরিয়ে নেয়। এমনকি সে তাদের কয়েকজনকে সেখানে খুনও করে আসে। নিজের ফ্যাক্টরিতে ফেরার পর লিও দেখতে পায় যে তাদের 2জন লোক একে অন্যের সাথে ঝামেলা করছে। এদের জন্যই আসলে এই 2000 কেজি ড্রাগস পুলিশের হাতে ধরা পড়েছিল। লিও তৎক্ষণাৎ তাদের মধ্যে একজনকে শেষ করে দেয়। তবে সে যাকে শেষ করেছে সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল লিওর একদম কাছের বন্ধু। তবে ব্যবসার খাতিরে বন্ধুত্ব কিছু যায় আসে না। তার মানে বুঝতেই পারছো লিও আসলে কি লেভেলের খতরনাক ছিল। এরপর সেই ওই লোকটার আরো কয়েকজন সঙ্গীকে পাখির মতো গুলি করে মারে। মানুষ মারতে কখনো তার হাত এক চুলও কাঁপতো না। তবে এই সময় হঠাৎ আরেক লোক এসে লিওর বেলায় ছুরি চেপে ধরলে পিছন থেকে আবার চলে আসে তার বোন এলিসা। এই এলিসা ছিল লিওর ঠিক ডুপ্লিকেট, তবে ফিমেল ভার্সন। এলিসা সবসময় লিওর পার্টনার ইন ক্রাইম, অর্থাৎ তারা দুজনে মিলে দাস কোম্পানির সমস্ত খুন খারাপিগুলো করে থাকতো। এদিকে তাদের বাবা অ্যান্থনির কুসংস্কার দিন দিন যেন বেড়েই চলছিল। সে এমন এক ব্যক্তির খোঁজ করছিল যার কুষ্টি অত্যন্ত ভালো এবং তাকে বলে দিলে তার বিজনেস কয়েক হাজার গুণ বেড়ে যাবে, এটা তার বিশ্বাস ছিল। জ্যোতিষীর কাছে সব কুষ্টি দেওয়ার পর সে তাকে এমন কিছু বলে যেটা প্রায় একেবারে অসম্ভব ব্যাপার ছিল। জ্যোতিষী তাকে বলে লিও এবং এলিসার মধ্যে যে কোনো একজনকে বলে দিতে হবে, মানে লিটারালি নিজের ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো একজনকে তার বলে দিতে হবে। কুসংস্কার বাঁচাতে এখন সে বুঝতে পারছে না যে ছেলেকে না মেয়েকে সে বলে দেবে। তবে এখানে হার্লেট বলে যে লিওকে বলে দিলে বোধ হয় ভালো হবে। মানে অন্ধবিশ্বাস এতদূর পৌঁছে গেছে যে অ্যান্থনি এই কথা দুবার না ভেবে নিজেদের সন্তানদের মধ্যে একজনকেই বলে দিতে পুরোপুরি রেডি ছিল। হার্লট লিওকে বলে দিতে বললেও অ্যান্থনি লিওকে বুঝিয়ে শুনিয়ে এলিসাকে বলে দেওয়ার কথা জানায়। এই কথা শুনে লিওর মাথা তো পুরাই আউলা জৌলা হয়ে যায়। সে বলে ওঠে তোমার বিজনেস ঠিক রাখার জন্য আমরা দুজন নিজেদের হাতে কত লোককে মেরেছি, যদি আমাদের কারোর উপর কোনো
আঁচ লাগে তাহলে এই ফ্যাক্টরি আমি জ্বালিয়ে দেবো। তবুও সাইকো অ্যান্থনি উন্মাদের মতো তার নিজের মেয়েকে লিওর সামনে বলে দিতে যায়। এই দৃশ্য দেখে লিও আর নিজেকে ধরে রাখতে পারে না। তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল সেটাকে ভেঙে সে বেরিয়ে আসে। এছাড়াও তারা দুজনে মশাল দিয়ে এই ফ্যাক্টরি জ্বালিয়ে দিতে থাকে। এই অবস্থা দেখে হার্লোট প্রথমে লিওর দুই সঙ্গীকে মেরে এলিসাকে জিম্মি করে নেয়। এরপর সে লিওর সামনেই তার বোনের গলা কেটে ফেলে। নিজের চোখের সামনে লিও তার বোনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে লিও ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলেও এলিসা তার কোলেই মারা যায়। আর এরপর লিও পাগলের মতো হার্লোটের দিকে ছুটে গেলেও পিছন থেকে অ্যান্থনি তাকে গুলি করে ফেলে। আর ডিসিজের ভাষ্যমতে লিও ওইখানটাতেই মারা যায়। এভাবে অ্যান্থনি শুধুমাত্র নিজের বিজনেসের জন্য আপন দুই ছেলে মেয়েকে শেষ করে ফেলে। ডিসিজের মুখ থেকে লিওর এই স্টোরি শুনে জোশি বুঝতে পারে যে লিও তো মারা গেছে, তাহলে পার্থিবান নিশ্চয়ই লিও নয়। অন্যদিকে সাথিয়া ততক্ষণে পার্থিবানের ছোটবেলার এক সঙ্গীর কাছে থেকে তার ব্যাপারে সমস্ত খোঁজখবর নিতে থাকে। এদিকে পার্থিবান হঠাৎ খবর পায় যে তার ক্যাফেটেরিয়ায় একজনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এই সেই লোক যে তাকে দেখে আমি আমার বন্ধুকে পেয়ে গেছি বলে চিৎকার করে তার ছবি নিয়েছিল। এই লোকটাকে মেরে কে এখানে ঝুলিয়ে রেখেছে তা তো তোমরা সহজেই বুঝতে পারছো। এই কাজটা ছিল অ্যান্থনির। পুলিশ পার্থিবানকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও সে ঘরে সাথিয়া আর চিন্টুকে একা রেখে আসার কারণে দ্রুত তার ঘরে চলে যায়। তবে ঘরে পৌঁছাতেই সে ওই সার্টিফিকেটের ফাইলটা হাতে নেয় যেটা গতদিন নেপোলিয়ন তার হাতে দিয়েছিল। পার্থিবান দেখতে পায় যে সাথিয়া তার সমস্ত সার্টিফিকেট সহ হ্যান্ডরাইটিং পর্যন্ত টেস্ট করিয়েছে। এই সব কিছু থেকে তার মন একেবারেই ভেঙে যায়। সাথিয়া ফিরে আসার পর পার্থিবান তার হাতে ফাইলটা তুলে দিয়ে কাঁদতে থাকে। ওই ফাইলটা কিন্তু সব সার্টিফিকেটই রিয়েল প্রমাণিত হয়েছিল, কিন্তু সাথিয়া যে তার উপর এভাবে সন্দেহ করবে সে সেটাও ভাবতে পারেনি। এখানে সাথিয়া তাকে জানায় যে সে শুধুমাত্র আশেপাশের লোকের কটুকথা থেকে বাঁচার জন্য প্রুফ আদায়ের চেষ্টা করছিল, কারণ সবাই এখন পার্থিবানকেই সন্দেহ করছে। সে এখনো পার্থিবানকে আগের মতোই ভালোবাসে। এরপর হঠাৎ আবারও পার্থিবানের কাছে অ্যান্থনির কল আসে। পার্থিবান তার কল ধরলে সে বলে যেহেতু পার্থিবান তার সাথে দেখা করতে আসেনি তাই সে নিজে এখানে চলে এসেছে। বাইরে থেকে নেপোলিয়নের চেঁচামেচি শুনে বোঝা যায় যে সে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। হঠাৎ অ্যান্থনি পার্থিকে বলে খুঁজে দেখো তোমার ছেলে এখন কোথায় আছে। পার্থি যখন তাকে ঘরের ভিতর দেখতে না পায় তখন সে বুঝে যায় যে সিদ্ধার্থ এখন অ্যান্থনির হাতে। তারপরে অ্যান্থনি বলে আজ থেকে ঠিক 20 বছর আগের এই দিনে তোর বোন এলিসাকে আমি খতম করেছিলাম। তাহলে চিন্তা করে দেখ আজকের দিনে কেন আমি তোর ছেলেকে তুলে নিয়েছি। তার মানে অ্যান্থনির মনে যে কি ভয়ানক উদ্দেশ্য রয়েছে তা তো তোমরা সহজেই বুঝতে পারছো। এই কথা বলার পর সে তার সমস্ত দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। পার্থিবান তাদের সবাইকে একটা সেফ প্যাকেজে রেখে নিজে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে যোগ দেয় নেপোলিয়ন, কারণ সে কথা দিয়েছিল পার্থির পরিবারকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে। পার্থিবান নেপোলিয়নের বন্দুক নিজের হাতে নিয়ে বাইক চালানো অবস্থাতে গাড়িগুলোর দিকে গুলি করতে থাকে। এভাবে গুলি করতে করতে সে বেশ কয়েকটা গাড়িকে উড়িয়ে দেয়। এছাড়া বন্দুক দিয়ে বাড়ি মেরে সে আরও কয়েকটি গাড়িকে শেষ করে গেল। হঠাৎ রানিং অবস্থাতে তার বাইক কন্ট্রোল হারাতে থাকলে সে নেপোলিয়নকে বাইক সামলাতে বলে। লাইক দিয়ে চলন্ত এক গাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাইরে ভাই এই চেঞ্জিং সিনটা যে কি লেভেলের স্ট্যান্ড ছিল সেটা যারা মুভিটা দেখেছে তারা শুধু বলতে পারবে। ওদিকে নেপোলিয়ন বাইক সামলাতে গিয়ে গুরুতর আহত হয় আর পার্থিবান তার গাড়ি দিয়ে আরো কয়েকটা গাড়িকে শেষ করে গেলে। কিন্তু শেষমেশ অ্যান্থনির দুটো গাড়ি তার সামনে এসে দাঁড়ালে সে ধাক্কা খেয়ে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসে। এবার অ্যান্থনি তার পিছনের লোকদেরকে লেড়িয়ে দেয়, কিন্তু তাদেরকে মারতে পার্থিবানের 5 মিনিটও সময় লাগে না। এবার অ্যান্থনি নিজে এসে তাকে লিউ হওয়ার কথা স্বীকার করতে বলে। তবে এখানেও পার্থিবান জানায় যে আরে ভাই আমি লিউ না, আমি পার্থিবান। আর এই কথা বলার পরেই তাদের মধ্যে শুরু হয় এক বিশাল ফাইটিং। এই ফাইটটা বেশ লম্বা সময় ধরে চলে, কারণ দুজন দুজনকে সমানে সমানে ধাক্কা দিচ্ছিল। পার্থিবান নিজেও অ্যান্থনির হাতে তুমুল মার খেতে থাকে। তারপর সে বলে যে লিউকে সে শেষ করতে পারেনি, কিন্তু তার ছেলেকে সে আজই শেষ করবে। এই কথা শোনা মাত্র পার্থিবান ঝানু খাবার সারের মতো হয়ে যায়। অ্যান্থনির মাথা চাকার রিমের সাথে বারবার ঠুকে দিয়ে তাকে ক্ষতবিক্ষত করতে থাকে, কিন্তু তবুও শেষ পর্যন্ত সিদ্ধার্থ কোথায় আছে সেটা অ্যান্থনি তাকে জানায় না। তবে মরার আগেও অ্যান্থনি তার কাছে শেষবারের মতো অনুরোধ করতে থাকে সে লিউ সেটা যেন সে স্বীকার করে নেয়। তবে ফাইনালি পার্থিবান তার সেই স্বীকারোক্তি না করে তাকে খতম করে ফেলে। এদিকে জোশি যখন পার্থিবানকে এখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয় তখন হার্লোট ফোন করে জানায় যে সিদ্ধার্থ এখন তার কাছে, তাই যদি সে তাকে জীবিত চায় তাহলে অ্যান্থনিকে যেন শেষ হাতে করে নিয়ে আসে। কিন্তু অ্যান্থনি তো ইতিমধ্যে উপরে পৌঁছে গেছে, তবুও পার্থি তার ডেড বডিকে অ্যাম্বুলেন্সে তুলে সিদ্ধার্থের উদ্দেশ্যে রওনান। ঢিল মোতাবেক সে একটা রেল স্টেশনের কাছে গিয়ে হার্লোটের লোকদের সাথে দেখা করলে ওই লোকগুলো অ্যান্থনির বডি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেয় আর নিজেরা পার্থিকে ধরে ট্রেনে করে হার্লোটের কাছে নিয়ে আসে। হার্লোটের সামনে আসা মাত্র পার্থি একেবারে নিরীহ পশুর মতো বিহেভ করতে থাকে। সে তাকে নিজের সব সার্টিফিকেট, বিয়ে ছবি ইত্যাদি দেখিয়েও কোনোভাবেই কনভিন্স করতে পারে না, বরং বারবার হার্লোট তাকে বলতে থাকে যে তুই স্বীকার করেনি তুই হচ্ছিস লিউ। কিন্তু পার্থিবান তবুও অস্বীকার করতে থাকলে হার্লোট বলে ওঠে তুই একটা আস্ত বোকা, তুই নিজের ছেলেকে বাঁচাতে এখানে এসেছিস ঘরে বউ আর মেয়েকে একা রেখে। এখন বল এদের সিকিউরিটি তোকে কে দেবে। এই কথা বলা মাত্রই সে নিজের কিছু লোককে ফোনে ইনস্ট্রাকশন দেয় যাতে তারা পার্থির ঘরে ঢুকে সাথী এবং চিন্টুকে খতম করে দেয়। পার্থিবান বারবার অনুরোধ করতে থাকে সে যেন তাদের লোকদের ভিতরে ঢুকতে নিষেধ করে আর সিদ্ধার্থকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু হার্লোট তার কোনো কথাই বিন্দুমাত্র কান দেয় না।
এবার তার কথা মতো লোকগুলো গেট খুলতে ভিতরে ঢুকতেই তাদের সাথে ঘুরতে থাকে এক অদ্ভুত কাহিনী। প্রত্যেক স্টেপে কারো না কারো পায়ে এসে যেতে থাকে। মাটিতে সেট করা ট্রেপে কারো কারো শরীর মাটি থেকে দাঁড়ালো অস্ত্র এসে ভিজে গিয়ে তাদেরকে ফালাফালা করে দেয়। মানে পার্থিবান আগে থেকেই তাদের জন্য সেখানে মৃত্যুপাত সেট করে রেখেছিল। বাইরে ভাই এই লেভেলের অদ্ভুত মাস্টারমাইন্ড লেভেলের অ্যাকশন ছিল। আমি খুব কমে দেখেছি, কিন্তু এত সব ট্র্যাপ পার করেও কিছু লোক ঘরের ভিতরে ঢুকতে সক্ষম হয়। তাদের মধ্যে কিছু লোককে নিঃশব্দে বিষ মেশানো ট্রাঙ্কুলাইজারে মারতে থাকে। ঘরের এক কোণে লুকিয়ে থাকা জোসি আর বাকিদের জন্য ভিতর অপেক্ষা করছিল নেপোলিয়ন। মানে এক কথায় পার্টি একেবারে ফুল প্রিপারেশন নিয়ে রেখেছিল। এই গুরুতর আহত অবস্থায় সে চেয়ারে বসে রাইফেল চালিয়ে কয়েকজনকে খতম করে দেয়, কিন্তু একজন তার দিকে ছুরি নিক্ষেপ করলে সে আঘাত এড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। তবুও সেই অবস্থাতে ওই লোকগুলোকে খতম করতে সক্ষম হয়। এভাবে সব লোক শেষ হয়ে গেলেও কেবলমাত্র তাদের লিটার ভিতরে ফাইনালে ঢুকে পড়ে। ভেতর থেকে সাতিয়া তাকে দেখে টিনটুকিনি অন্য রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু লোকটা সেই দরজাটা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এদিকে হারল্ডের কাছ থেকে তাকে বারবার ফোন করে যাচ্ছিল। লোকটা ফোন ধরার পর তাকে জানায় যে পার্থি সেট করা ট্রেপে তাদের সব লোক মারা গেছে, কিন্তু সে এটাও জানায় যে পার্থির স্ত্রী আর মেয়ে এখন তার সামনে। ওদেরকে মারতে পারার বদলে তাদের দিকে ফোন ঘোরাতে বলে। তারপর সে তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পার্থিকে আবারও স্বীকার করতে বলে যে সেই যেন লিও হয়। কিন্তু পার্থিবান মুখ থেকে এবার হঠাৎ উচ্চারণ করে শুভ্রমণির নাম, আর সাথে সাথেই ঘরের এক কোণ থেকে বেরিয়ে আসে সেই পালিত হায়না শুভ্রমণি। হায়নাদের ডাক শুনতে কিছুটা মানুষের হাসির মতো শোনায়, তাই তার ডাক শুনে হার্লট সেই লোকটাকে বলে, তুই হাসছিস কেন? তবে তার কথা শেষ না হতে হতেই শুভ্রমণি লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ফালাফালা করে দেয়। ফলে তাদেরকে মারতে ব্যর্থ হওয়া হলন বিশাল রেগে গিয়ে পার্থিকে এক লাথিতে চেয়ে ফেলে দেয়। এবার পার্থির মধ্যে থেকেও নির্বিবাহটা চলে যায়। যখন হ্যারল্ডের লোকেরা তার উপরে অ্যাটাক করতে আসে তখন সে একে একে সবাইকে খতম করে শুরু করে। তাদের সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করলেও পার্থিবান তাদের উপরে পুরো জমের মতো নাচর করে। শরীরে বেশ কিছু আঘাত খেলেও তার জন্য কিছু হয় না। এক পর্যায়ে হার্লড হাতে একটা চেইন তুলে নিয়ে পার্থির হাতে মেরে দেয়। এরপর সে ওই চেইন ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলে পার্থি ঝুলন্ত থাকা অবস্থাতে আরো লোককে খতম করতে থাকে। মানে পার্থি এখানে পুরো একাই এক হয়ে সব লোককে খতম করতে থাকে। এই সময়টা তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন দুনিয়ার সবচেয়ে বড় মার্শাল আর্টদের চাইতেও সেরা। এবার সে নিজেই চেন ধরে টান দিলে উপরে থেকে হার্লড করে যায়। এরপর শুরু হয় তাদের দুজনের ফাইট। প্যারাডার তার লোককে সিদ্ধার্থকে সামলানোর কথা বলে নিজেই পার্থির সাথে ফাইট করতে থাকে। হার্লডের ফাইটিং স্কিলটাও কিন্তু কম ছিল না। সে পার্থিবানকে ব্যাপকভাবে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু পার্থিও তাকে সমানভাবে কেনানো শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে তাদের বিগ ফাইটিং। তবে শেষমেশ হার্লড পার্থিকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে। ছুরির আঘাতে তার বুকের মাংস সামান্য কেটে গেলেও যেন কিছুই হয় না। বাকি আঘাতগুলোকে এড়িয়ে সে হার্লনকে বেদম খেলাতে থাকে। মানে তাদের মধ্যে এই ফাইটটা যেন শেষই হচ্ছে না। অবশেষে হার্লন পার্থিকে আবারও ছুরি দিয়ে আঘাত করতে গেলে পার্থি তার চিরচেনা কারাতে স্টাইলে রিভলভার তোলে। এবার হার্লন ভয়ের চোটে বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি তুই লিও না, তাই চল আমাদের মধ্যে এই ঝামেলা এখানেই শেষ করি। কিন্তু পার্থিবান তাকে অবাক করে দিয়ে তার পুরাতন বাতিজা লিওর মতো করে হাসতে থাকে। মানে পুরো সময় পার্থিবান ব্যাপারটাকে অস্বীকার করলেও এবার শেষ সময় তার মধ্যে ঠিকই চেয়ে ওঠে সেই পুরাতন লিও। অর্থাৎ পার্থিবানই হলো সেই রিয়াল খাতারনাক গ্যাংস্টার লিও। নিজের পুরনো স্টাইলে হাতের উপরে রিভলভারের কারসাজি দেখানোর পর ফাইনালি পার্থিবান হার্লনকে হেডশট দিয়ে খতম করে দেয়। তারপর সে সিদ্ধার্থের কাছে গিয়ে দেখতে পায় যে হার্লনের সেই চামচা এখনো তাকে জিম্মা করে রেখেছে। পার্থিবানের ইশারা সিদ্ধার্থ লোকটার হাত থেকে ছুরি নিয়ে তাকে জখম করে দেয়, আর পরক্ষণে লিও তার স্টাইল দেখিয়ে পুরো লোকটাকে খতম করে ফেলে। তারপর সে হাসতে হাসতে বলতে থাকে যে বারবার তো নিষেধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি, আর নিজেরাই নিজেদের জমকে এভাবে ডেকে এনেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, এভাবে অনেক বছর পর লিও তার নিজের বোনের মৃত্যুর প্রতিশোধটাও নিয়ে নিল। যদিও প্রতিশোধ আসলে সে নিতে চায়নি, কারণ অতীতের সবকিছু ভুলে সে একটা নর্মাল লাইফ লিড করতে চেয়েছিল, আর এর জন্য সে নিজের নতুন এক পরিবার তৈরি করে ফেলেছিল। কিন্তু তবুও তার বাবা আর চাচা তাকে শেষ পর্যন্ত পুরো ফর্মে ব্যাক করতে বাধ্য হলো। পার্থিবানের জন্য লিওর পরিচয়টা এখন মৃত, যার কারণে সে আর কারোর সামনে আর পুরাতন অতীত তুলতে চায় না। এভাবে সব কাহিনী খতম করার পর লিও অ্যান্থনি পুরো ফ্যাক্টরিটাকে জ্বালিয়ে সরকার করে দেয়। তারপর সিদ্ধার্থের কাছ থেকে প্রমিস আদায় করে সে যেন তার মাকে বলে হার্লট তাকে পার্থিবান হিসেবে মেনে নিয়েছে। ফাইনালি সে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে ফিরে আসার পর তারা সবাই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে বসে পড়ে। ঠিক সেই সময়টা পার্থিবানের হঠাৎ মনে পড়ে বাড়ির গেটের দরজা বন্ধ করে আসেন। তাই খাওয়া থেকে উঠে গিয়ে গেট বন্ধ করে আসার সময় তার কাছে একটা ফোন আসে। অপর পাশ থেকে কেউ একজন তাকে বলতে থাকে একটা ফ্যাক্টরি জ্বালিয়ে কি সব শেষ হয়ে যাবে? সমস্ত ইন্ডিয়াকে ট্রাক মুক্ত করতে হলে এমন অনেক ফ্যাক্টরি তোমাকে জ্বালাতে হবে। পার্থিবান যে লিও, এই লোকটা তার আসল পরিচয় জানে, কিন্তু লোকটা আসলে কে ছিল? তবে তার কথার ধরন দেখেই আমার কাছে মনে হয়েছে যে লোকটা আসলে বিক্রম। আর যদি সেটা সত্যি হয় তাহলে আপকামিং মুভিগুলোতে আমরা দারুণ সব ক্রসওভার দেখতে চলেছি। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।